নমস্কার। শুরু করছি আমার লেখার একটি ভয়ের গল্প, মায়া। লোকে শুনলে আমায় পাগল বলে, অনেকে ভয় পায়। রাতে আমার বাড়িতে কেউ থাকতে চায় না। ছেলের বউ আমার কাণ্ড কারখানায় অপ্রস্তুত। ছেলে রাগারাগি করত, এখন তো ওরাও আর আসে না। ব্যাপারটা আর কিছু না, আমার 12 বছর আগে মারা যাওয়া স্ত্রী আজও আমার সাথে থাকে। আমি মধ্যপ্রদেশের কলিয়ারিতে চাকরি করতাম। এক স্ত্রী, এক পুত্র থাকতো কলকাতায়। বছরে দুবার 5 দিনের ছুটি নিয়ে দেখা করতে আসতাম, অর্থাৎ 365 দিনের মধ্যে 10 দিন সংসার করতাম। ছুটি কাটিয়ে যেদিন ফিরে যেতাম, আমার স্ত্রী এক চোখ টলটলে জল নিয়ে আমার দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে থাকত। সে আমায় বড় ভালোবাসত। তাকে ছেড়ে যেতে গেলে মনে হতো যেন কলিজার একটা টুকরো কেউ কেটে রেখে দিয়েছে। কিন্তু উপায় কি? নিম্ন মধ্যবিত্ত পরিবার, একজন কাজ বন্ধ করলে 3জনের মুখে ভাত উঠবে না। সেইবার ছুটি কাটাতে এসেছি। স্ত্রী বলল, আমরা ফ্ল্যাট কিনব। ফ্ল্যাটের আবদার সে আগেও করেছে। আমি গা করলাম না, হেসে বললাম, বেশ, কিনব। আরও 6 মাস পর যখন এলাম, স্ত্রী আমাকে নিয়ে গেল একটা ফ্ল্যাট দেখাতে। ইট সিমেন্ট বালির পাশ দিয়ে ছেলে মানুষের মতো আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল 4 তলার একটা ফ্ল্যাটে। ফ্ল্যাটগুলো তখন সবে তৈরি হচ্ছে। জানলা নেই, দরজা নেই, মাটিতে উঁচু নিচু ঢালাই, দেওয়ালের দিকে পাইপ বেরিয়ে আছে এদিক ওদিক সব দিক থেকে। সেই জীর্ণ কঙ্কালছাড় দুটো ঘরের মধ্যে ঘুরে ঘুরে সে আমায় বলতে লাগলো কোন দেওয়ালে সে কী রং করবে, কোথায় বসার চেয়ার রাখবে, কোথায় সোফার খাট। তার কথা শুনতে শুনতে আমিও যেন ছেলে মানুষ হয়ে গেলাম। চোখ খুললেই কী সব আকাশ কুসুম ভাবতে লাগলাম। তার চোখের ঝলকানিতে যেন পৃথিবীর সবচেয়ে দামি হীরের ঝলক দেখলাম। আমরা ছিলাম মধ্যবিত্ত। ফ্ল্যাট বুক করার টাকা কোথায় পেয়েছে জিজ্ঞেস করাতে সে বলল সে গত 2 বছর ধরে টাকা জমাচ্ছে, আর তার যে কিছু বিয়ের গয়না ছিল তাই বন্ধক রেখে আরও কিছু টাকা দিয়ে সেই ফ্ল্যাট বুক করেছে। আমার খুব অভিমান হলো নিজের উপর। নিজের স্ত্রীকে একটা ছোট বাড়ি করে দেওয়ার ক্ষমতা আমার নেই, অথচ সে কোনোদিন কোনো কিছুর আবদার করেনি, শুধু আমায় নিয়ে স্বপ্ন দেখে গেছে। ইচ্ছে ছিল ফ্ল্যাটের দামটা লোন নিয়ে চুকিয়ে দেব, কিন্তু আমার যা চাকরি আর যা মাইনে, তাতে কোনো ব্যাংক লোন দিল না। আমার মন একেবারে ভেঙে গেল। বুঝতে পারলাম না এই কথাটা বাড়িতে কিভাবে বলবো। এত সাধের, এত স্বপ্নের একটা বাড়ি, সেটা কি শেষমেশ স্বপ্নই থেকে যাবে? আমি ফ্ল্যাটের মালিককে গিয়ে বললাম, আবদার করলাম, আমায় 10 বছর সময় দিন। আমি টাকা জমিয়ে আর রিটায়ার করে যে টাকা পাবো তাই দিয়েই ফ্ল্যাটের দাম মিটিয়ে দেব। অন্যায় আবদার বটে, মালিক না করে দিল। আমি তার হাতে পায়ে ধরে কেঁদে উঠলাম। তখন তার কি মনে হলো জানি না, বলল, ঠিক আছে, কিন্তু মাসে মাসে 5,000 করে টাকা দিয়ে যাবেন। 10 বছর পর যা বাকি থাকবে সেটা চুকিয়ে দিয়ে ফ্ল্যাট নিয়ে চলে আসবেন। আমি বাড়ি ফিরে স্ত্রীকে বললাম, শোনো না, ব্যাংক থেকে লোন না নিয়ে কিস্তিতে টাকা দিয়েও ফ্ল্যাটটা কেনা যায়। সে কি বুঝলো জানি না, হেসে বলল, চা খাবে? তারপর 10 বছর চলল স্ট্রাগল। স্ত্রী এখানে ছেলের পড়া সামলে কি করে টাকা জমাতো জানি না, তবে আমি নিজের ছোটোখাটো অনেক স্বাদ, অনেক আহ্লাদ বিসর্জন দিয়ে একটু একটু করে টাকা জমিয়ে মাসের কিস্তিটা দিয়ে যেতাম। আমার স্ত্রী এই 10 বছরে কতবার যে ফ্ল্যাটটায় গিয়েছিল, দরজার বাইরে থেকে দেখে ফিরে এসেছে, তার হিসেব নেই। 10 বছর পর রিটায়ার করে যে টাকাটা পেলাম তাই দিয়ে ফ্ল্যাটের বাকি দাম চুকিয়ে দিলাম। দলিলে আমার নাম হলো, দরজায় নামের প্লেট লাগলো। পাঁজি দেখে দিন ঠিক করে আমরা আমাদের সাধের বাড়িতে গিয়ে উঠলাম। ঠিক 3 দিন পর বাথরুমে স্নান করতে গিয়ে পা পিছলে স্টিলের কলে মাথা ঢুকে মারা গেল আমার স্ত্রী। 3 দিন, এত বছরের কষ্ট, স্বপ্ন, আশা, সব কিছু ভোগ করার যখন সময় এলো, তখন তার সুখের মেয়াদ হলো মাত্র 3টে দিন।
মারা যাওয়ার পরের দিন রাতে অন্ধকার ঘরে শুয়ে ভাবছি যে এই অপয়া ফ্ল্যাট বিক্রি করে আবার ভাড়া বাড়িতে চলে যাব। এমন সময় বিছানার পাশে কিছু একটা অনুভব করলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম আমার স্ত্রী শুয়ে আছে। সে যেখানে শুতো সেইখানে, তার বালিশে মাথা দিয়ে। আমার দিকে ফিরে বলল, এসব কি ভাবছো তুমি? এত কষ্ট করে দুজন মিলে যে ঘরটা গড়লাম সেটা তুমি ছেড়ে চলে যাবে? আমার ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু পাইনি। একটা আনন্দ হচ্ছিল, আর একটু নিশ্চিন্ত লাগছিল। আমি বললাম, কি করব বলো? তুমি তো চলে গেলে। আমি একা একা কি করে সব সামলাবো? আমি কি কোনোদিন সংসার সামলেছি? আর যদি আমি থাকি? আমার স্ত্রী জিজ্ঞেস করলো। তাহলে পারবে তো সামলাতে? তাহলে বিক্রি করবে না তো এই বাড়ি? বলতে বলতে আবেগে তার গলা কেঁপে উঠল। সে একটা হাত দিয়ে শক্ত করে ধরল আমার হাত। ঠান্ডা বরফের মতো তার স্পর্শ। তবু আমার ভয় করল না। ছলছলে চোখে জিজ্ঞেস করলাম, তুমি তুমি থাকবে আমার সাথে? সে বলল, তোমায় ছেড়ে, আমাদের এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কোনো দিন যাব না। সেই থেকে সেই বাড়িতেই রয়ে গেছে। কেউ দেখতে পায় না অবশ্য, শুধু আমি পাই। যেভাবে নিজের ছেলেকে দেখতাম, যেভাবে আর পাঁচজনকে দেখতাম, সেইভাবে আমার স্ত্রীকেও দেখতাম স্পষ্টভাবে। আর তাকে সারাদিনই দেখতাম। কখনো বসার ঘরে বসে ম্যাগাজিন পড়তো, কখনো রান্নাঘরে তদারকি করতো, আর কখনো বাথরুমে স্টিলের কলটার দিকে এক দৃষ্টিতে অভিমানী নজরে তাকিয়ে থাকতো। আমার সাথে সে সারাদিন কত কথাই না বলতো। ছেলের যখন বিয়ে হয়েছিল আমি অনেক করে বলেছিলাম, তুমি চলো, ছেলের বিয়ে দেখবে। সে যায়নি। বলেছিল, ছেলের বিয়েতে মায়ের যাওয়া অকল্যাণ। আমি এখান থেকেই প্রাণ ভরে ওদের আশীর্বাদ করছি। ওরা ভালো থাকুক, সুখে থাকুক। আমি শুধু আমার হয়ে ওদের মাথায় হাত রেখে দিও। কেউ বিশ্বাস করে না আমার কথা। দুপুরবেলা নিজের ঘরে বসে একা একা আমায় কথা বলতে দেখলে বা হাসতে দেখলে সবাই ভাবে আমার মাথা খারাপ হয়ে গেছে। ওরা বোঝে না, সে আছে, বরাবরই আছে, আমার সাথে, আমার পাশে। ভালোবাসা আর মায়ার অমোঘ বন্ধনে আটকে সে আজও আছে, সে থাকবে।